জন মানুষ ফেসে গেছে এক ভয়ানক গোলকধাঁধায়, যেখানে প্রতি মিনিটে দুজন করে মরতে হবে। এই মানুষগুলো একদমই র্যান্ডম, অর্থাৎ এখানে আছে পর্ন স্টার থেকে ধার্মিক কিংবা ছোট্ট বাচ্চা মেয়ে থেকে মৃত্যু পথযাত্রী বুড়ো। কিন্তু তারা এখানে কেউই জানে না যে তারা এখানে কেন বা কিভাবে এলো। প্রতি 2 মিনিটেই কেউ জানে না এরপর কে মরবে, কিন্তু ধীরে ধীরে কিছু মানুষ বের করে ফেলে এই গোলকধাঁধার আসল রহস্য। আর এরপর পরে শুরু হয় কে কাকে মেরে বেঁচে থাকতে পারার এক অন্যরকম মিশন। বিশ্বাস করো, সার্কেল নামের এই মুভিটা তোমার মস্তিষ্ক নিয়ে এমন ভাবে খেলবে যেন মনে হবে আমি নিজে আছি সেই গেমে। তো পুরো রহস্য জানতে চলে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, লাইক ও সাবস্ক্রাইব কিন্তু চাই। মুভির শুরুতে একটা গায়ে কাটা দেওয়ার দৃশ্য আমরা দেখতে পাই। বিশাল এক অদ্ভুত রুমের ফ্লোরে অসংখ্য ছোট ছোট সার্কেল বা বৃত্ত তৈরি করা আছে, আর সেই প্রত্যেকটা সার্কেলের ভিতরে রয়েছে একজন করে মোট 50 জন মানুষ। ঠিক তারা যেন পুতুলের মতন অজ্ঞান অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে থেকে একজন মহিলার জ্ঞান প্রথমেই ফিরে আসে। তবে সে নিজেকে এমন ভয়ঙ্কর জায়গায় বন্দি দেখে রীতিমতো ঘাবড়ে যায়। এখানে সে কিভাবে এলো বা কে তাকে আনলো এই সব কিছু সে কিছুতেই মনে করতে পারছে না, যার ফলে আতঙ্কে সে চারিপাশের মানুষগুলোকে ডাকার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু কোথাও কোনো সাড়া মেলে না, কেননা বাকি সবাই তখনও গভীর ঘরে আচ্ছন্ন। এখন এই সব কিছু দেখে মহিলাটা প্রচণ্ড চিৎকার শুরু করে দেয়। এরপর কিছু না বুঝে নিজের সার্কেল থেকে পা বাড়িয়ে সামনের দিকে আগায়। কিন্তু ঠিক তখনই বিকট শব্দে একটা বাজার বেজে উঠলে সাথে সাথে ঘরের লাইট জ্বলে। এই কাণ্ডে সে ভয় পেয়ে পাশের জনকে জাগানোর জন্য জাস্ট একটু স্পর্শ করে, কিন্তু এখানেও ঘটে যায় সেম ঘটনা। সাথে সাথেই আবার সে বাজার বেড়ে ওঠায় সে ভালোভাবে বুঝে যায় যে এই সার্কেল থেকে বের হওয়া কিংবা কাউকে স্পর্শ করা এখানে পুরোপুরি নিষেধ। তবে বাজারের বিকট শব্দে ততক্ষণে সেই রুমের বাকি 49 জন মানুষেরও একে একে জ্ঞান ফিরতে শুরু করে। আর এখানে সবাই চোখ খুলে এই অদ্ভুত পরিস্থিতি দেখে ভয়ে কুঁকড়ে যায়। ঠিক সেই মুহূর্তে মাঝখানে থাকা অদ্ভুত একটা ডোমের দিকে সবার নজর পড়ে। এখন এটার কি কাজ তা কারোর মাথায় আসছিল না। এমন সময় নতুন আর একটা মেয়ের জ্ঞান ফিরতেই সে ভয়ের চুটে দৌড়ে পালাতে থাকে। কিন্তু সে নিজের সার্কেল থেকে এক পা বাইরে ফেলা মাত্রই ওই ডোম থেকে প্রচন্ড একটা ইলেকট্রিক শক এসে তাকে চিরতরে শেষ করে দেয়। চোখের সামনে ভয়াবহ মৃত্যু দেখে বাকির একটা বিষয় খুব ভালোভাবে বোঝা যায়, কোনোভাবেই এই সার্কেলের বাইরে বের হওয়া যাবে না। এভাবে কিছুক্ষণের মধ্যে পুরো রুমের লাইট একবার পরিষ্কারভাবে জ্বলে ওঠে। ঠিক তখন পরিস্থিতি বুঝে উঠতে না পারা আর এক ব্যক্তি পালানোর চেষ্টা করে, আর ফলাফল হিসেবে একইভাবে ইলেকট্রিক শকে তারও মৃত্যু হয়। এই উত্তেজনার মধ্যে দেখা যায় ওই 50 জনের মধ্যে একটা পুলিশ অফিসারও সেখানে আটকা পড়েছে। ঠিক তখনই পুরো রুমে অদ্ভুত একটা বিপ সাউন্ড বেজে ওঠে। সবাই অবাক হয়ে দেখে যে কোনো মানুষের স্পর্শ ছাড়াই প্রথম মৃত মেয়েটার লাশ একা একাই ফ্লোর থেকে অদ্ভুতভাবে গায়েব হয়ে গেছে। তবে আসল ধাক্কাটা তখনও বাকি ছিল। যেই ছেলেটা সবাইকে সাবধান করছিল, হঠাৎ ডোম থেকে কোনো কারণ ছাড়াই তাকে শক দিয়ে মেরে ফেলা হয়। কোনো রুলস না ভাঙার পরেও এই মৃত্যুটা দেখে বাকিদের তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়া জোগায়। এই প্যানিকের মধ্যেই ক্যাপ পরা একটা ছেলে হঠাৎ খেয়াল করে সে নিজের হাতের ইশারায় ফ্লোরের লাইট বা অ্যারোগুলোকে কন্ট্রোল করতে পারছে। ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য সে একটা লাইট সরাসরি একটা মেয়ের দিকে পয়েন্ট করে, কিন্তু এর সাথে সাথেই ডোম থেকে এক ঝলকে এক ইলেকট্রিক শক এসে ওই মেয়েটাকেও শেষ করে দেয়। চোখের সামনে স্রেফ একটা সাধারণ পরীক্ষার কারণে আরও একটা প্রাণ চলে যায়। মোট কথা তারা খুব ভালোভাবে বুঝে যায় যে এই মৃত্যুর রিমোট কন্ট্রোল তাদের নিজেদের হাতে রয়েছে। এভাবেই গেমের আসল ভয়ঙ্কর রূপটা এবার সবার সামনে পরিষ্কার হতে থাকে। কিছুক্ষণ পরপরই সে নার্ভাস করে দেওয়া বিপ সাউন্ড বাজতে শুরু করে, আর তারপরে কেড়ে নেয় আর একটা প্রাণ। এই চরম প্যানিকের মধ্যে সেখানে থাকা একজন প্রেগনেন্ট মহিলা পুরো ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল করে। এরপর সে বুঝতে পারে যে এখানে মৃত্যু যা হচ্ছে সেগুলো সব ভোটিং এর মাধ্যমে, আর সে সবাইকে এবার চিৎকার করে জানিয়ে দেয় যে এখানে কেউ নিজে থেকে মারা যাচ্ছে না, বরং তারা নিজেরাই নিজেদের হাত মুঠ করে লাইটগুলোকে কন্ট্রোল করে একে অপরকে খুন করছে। যার দিকে সবচেয়ে বেশি লাইট বা বোর্ড পড়ছে কাউন্টডাউন শেষে ওই ডোম তাকে মেরে ফেলছে। এই সব কথা শুনে তাদের মধ্যে একজনের মাথায় দারুণ বুদ্ধি বের হয়। সে প্রস্তাব দেয় যেহেতু কাউকে না কাউকে ভোট দিতেই হবে, তাই সবাই মিলে মৃত ব্যক্তিগুলোর দিকে লাইট পয়েন্ট করে। এতে করে শকটা লাশের গায়ে লাগবে আর কেউ তো মরবে না। এই কথা শুনে সবাই রাজি হয়ে যায়, কিন্তু কাউন্টডাউন শেষ হতেই তাদের সব আশা মাটিতে মিশে যায়।
কেননা দেখা যায় তাদের মধ্যে জ্যান্ত একজন মানুষ ছিটকে পড়ে মারা গেছে, অথচ তাকে কেউ ভোটই দেয়নি। অর্থাৎ মৃত কাউকে ভোট দিয়ে এই সিস্টেমকে বোকা বানানোর কোনো সুযোগ নেই। তাই তারা এবার বাঁচার আর কোনো রাস্তা না পেয়ে ঠিক করে কেউ কাউকে ভোট দেবে না। এই কথায় সবাই একদম হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পর আবার ওই বাজার বাজতে শুরু করে, আর এখানে ঘটে যায় আরেকটা অদ্ভুত ঘটনা। সবার সামনের অ্যারো লাইটগুলো হঠাৎ লাল থেকে সাদা হয়ে যায়। এরপর সেগুলো একে অপরের দিকে পয়েন্ট করতে থাকে। এই সব দেখে তো ভয়ে সবাই জমে পাথর হয়ে পড়ে, কারণ তাদের মনে হচ্ছিল যে এবার হয়তো ডোম একসাথে সবাইকে মেরে ফেলবে। কিন্তু না, কাউন্টডাউন শেষে ডোম নিচ থেকে একজন র্যান্ডম ব্যক্তিকে সিলেক্ট করে তাকে মেরে ফেলে। অর্থাৎ গেমসের রুলস একদম ক্লিয়ার, কেউ কাউকে ভোট না দিলে প্রতি রাউন্ডের সিস্টেম নিচ থেকে একজনকে মারবে। এই চরম কনফিউশনের মধ্যেই একটা ছেলে মাথা ঠান্ডা রেখে সবাইকে নতুন এক ভয়ঙ্কর যুক্তির কথা বোঝানোর চেষ্টা করে। সে প্রস্তাব দেয় যেহেতু প্রতিবার একজনকে মরতেই হবে, তাই তাদের উচিত বয়স্ক মানুষদের আগে সিলেক্ট করা। তার যুক্তি ছিল যে বয়স্করা তো তাদের জীবনের বেশিরভাগ সময় পার করে এসেছে, কিন্তু ইয়াং জেনারেশনের এখনো অনেক কিছু করা বাকি। অনেকে এই কথার চরম বিরোধিতা করে, তবে বাঁচার আদম্য তাগিদে বেশিরভাগ মানুষই এই নিষ্ঠুর কাজে রাজি হয়ে যায়। এরপর ভোটিং শুরু হলে সেখানকার সবচেয়ে বয়স্ক মানুষটি সবার কাছে কাতরভাবে নিজের জীবন ভিক্ষা চায়। জাস্ট চিন্তা করো, মানুষ কতটা অসহায় হলে এমনটা করে। কিন্তু কে শোনে কার কথা? ডিপ সাউন্ড শেষ হতে না হতে চোখের পলকে মারা যায় সেই বৃদ্ধ। মৃত্যুর এই ভয়ঙ্কর মিছিলে সবাই যখন মরিয়া হয়ে পথ খুঁজছে, তখন তাদের নজর যায় সেখানে আটকে থাকা এক সোলজারের দিকে। সবাই ভাবতে শুরু করে সে হয়তো এই জায়গার ব্যাপারে কোনো সিক্রেট জানে, কিন্তু তাদের সবাইকে হতাশ করে দিয়ে সোলজারটা জানায় সে নিজে এই ফাঁদে আটকা পড়েছে। আর ঠিক তখনই তার পিছন থেকে একটা ছেলে মুখ খোলে। সে জানায় এখানে আসার আগে কিছু একটা আফসার স্মৃতি তার মনে পড়েছে। সে রাস্তার ট্রাফিক জ্যামে আটকে ছিল, আর হঠাৎ করেই চারপাশটা ঘুটঘুরে অন্ধকার হয়ে যায়। এরপর চোখ খুলেই সে নিজেকে এই রুমে আবিষ্কার করেছে। এখন তার এই কথা শুনে আরো অনেকেই সায় দেয় যে তাদের সাথেও ঠিক একই ঘটনা ঘটেছিল। এর মাঝেই আবারও বিপ সাউন্ড বেজে ওঠে, আর সবাই মিলে ভোট দিয়ে আরও একজন বয়স্ক মানুষকে মেরে দেয়। এরপর কাউন্টডাউন থামার পর সেই ছেলেটা তার বাকি গল্প বলতে শুরু করে। সে জানায় অন্ধকার হওয়ার পর সে নিজেকে একটা স্পেস শিপের মতন জায়গায় দেখতে পেয়েছিল। এরপর সে একটা বিশাল লাল রুমের কথা বলে, আর সেই রুমের মেঝেতে অসংখ্য মানুষের লাশ পড়েছিল। এখন পরিস্থিতি দেখে তার মনে হচ্ছে ওগুলো হয়তো কোনো লাশ ছিল না, বরং তারাও হয়তো তাদের মতোই এই গেমে ফেসে যাওয়া মানুষ। এই কথাগুলো শুনে সবার মেরুদণ্ড বেয়ে যেন ঠান্ডা স্রোত নেমে আসে। তারা ভাবতে থাকে তারা কি কোনো ইন্ডিয়ান স্পেসশিপে বন্দী, নাকি কোনো সাইকোপ্যাথ তাদের উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছে। আচ্ছা, ফিফা ওয়ার্ল্ড কাপ তো শুরু হলো, কাকে সাপোর্ট করছে কমেন্টে জানিও। আর এই উপলক্ষে তোমাদের জানিয়ে রাখি একটা প্ল্যাটফর্মের কথা, যেখানে এই সকল ম্যাচের আপডেট ও অ্যানালাইসিস করে সুযোগ থাকবে দারুণ সব গেজেট পাওয়ার। অ্যাপটির অফিসিয়াল পার্টনার কিন্তু পিএসজি, আর তাই 24/7 সাপোর্ট সহ তুমি যদি নতুন নিবন্ধন করতে চাও, তাহলে স্ক্রিনে দেখানো প্রচার কোড অ্যাপ্লাই করে পেতে পারো বোনাস। নগদ বা বিকাশে তুমি আয়কৃত ব্যালেন্স তুলতে পারবে সহজে। বিস্তারিত জানতে পিন কমেন্ট ফলো করো। যাই হোক, এদিকে আবার সেই ভয়ঙ্কর বিপ সাউন্ড বাজতে শুরু করে। বাঁচার নেশায় অন্ধ হয়ে সবাই তখন এক এক করে বয়স্ক মানুষদের দিকে নিজেদের লাইট পয়েন্ট করতে থাকে। এভাবে চোখের সামনে নির্মমভাবে 4 জন বয়স্ক মানুষের মৃত্যু হয়। এরপর সবার নজর গিয়ে আটকে যায় টুপি পরা এক মহিলার দিকে। তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি হয়তো সেখানকার সবচেয়ে বয়স্ক মানুষ, কিন্তু সেই মহিলাটা সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তার বয়স মাত্র 42 বছর। মূলত ক্যান্সারের ট্রিটমেন্ট চলার কারণে তাকে বয়সের তুলনায় এতটা বৃদ্ধ দেখাচ্ছে। এখন তার এই অসহায় অবস্থার কথা শুনে নীল জ্যাকেট পরা একটা ছেলে চরম অমানবিকতার পরিচয় দেয়। সে সবাইকে উস্কে দিতে থাকে এই বলে যেহেতু মহিলাটার ক্যান্সার হয়েছে, তাই তাকে আগেই মেরে ফেলা উচিত। এই কথায় সেখানে উপস্থিত একজন ডাক্তার তাকে বোঝানোর চেষ্টা করে যে ক্যান্সার হলেই মানুষ সাথে সাথে মারা যায় না। কিন্তু নীল জ্যাকেট পরা ছেলেটা কারো কোনো কথায় কানে তুলতে রাজি নয়। সে উল্টো ওই মহিলাকে যাচ্ছে তাই বলে অপমান শুরু করে। ছেলেটার এমন নিষ্ঠুর আর জঘন্য আচরণে সেখানে থাকা বাকি সবার বিবেক যেন একটু নড়ে ওঠে। তাই সবাই ক্ষোভে ফেটে পড়ে একজোট হয়ে ওই ছেলেটাকে এবার মেরে ফেলে। মানে চিন্তা করো, নিজের পাতা ফাঁদে সে নিজে কিভাবে আটকে যায়। আসলে এইখানে যেটা হচ্ছে তা হলো প্রত্যেকে চাইছে অন্যকে মেরে নিজে যতক্ষণ ইচ্ছা বেঁচে থাকার। আর এই ধরনের ট্রিক্সগুলো মানুষ কিন্তু কোনো না কোনোভাবে বুঝেই ফেলছে। যোগ এরপর ক্যান্সারে আক্রান্ত ওই মহিলাটি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এভাবে একে অপরের প্রতি ক্ষোভ দেখিয়ে কোনো লাভ নেই,
বরং বাঁচার একমাত্র উপায় হলো এটা খুঁজে বের করা যে তাদের সবাইকে কারা এবং কেন এখানে ধরে এনেছে। সে সবাইকে নিজেদের মধ্যে কোনো মিল আছে কিনা সেটা খুঁজে বের করার প্রস্তাব দেয়। তার এই কথাগুলো শুনে বেদ নামের এক মহিলা নিজের সম্পর্কে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু সে নিজের ব্যাপারে মুখ খোলার আগেই হঠাৎ বিপ সাউন্ড বেজে ওঠে আর ডোম থেকে তাকে সাথে সাথেই মেরে ফেলা হয়। এই অদ্ভুত মৃত্যু দেখে বাকি সবাই ধরে নেয় যে হয়তো নিজের সম্পর্কে কোনো তথ্য দেওয়া যাবে না, এটাই গেমের আর একটা নিয়ম। কিন্তু সবার এই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে ক্র্যাক নামের এক ব্যক্তি হঠাৎ জানিয়ে দেয় যে তার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা মহিলাটা আসলে তার স্ত্রী। এই কথা শোনার পর পুরো রুমের পরিস্থিতি আবারও বদলে যায়। আরেকজন ব্যক্তি কৌতূহলী হয়ে জানতে চায় যে ওই স্বামী স্ত্রীর মতন তাদের মধ্যেও আর কেউ একে অপরের পরিচিত কিনা। তখন অন্য এক ব্যক্তি স্বীকার করে যে সে এখানকার ওই ডাক্তারকে আগে থেকে চেনে, অর্থাৎ এই 50 জন মানুষ পুরোপুরি অচেনা নয়। এভাবেই একে অপরের খোঁজের মাঝেই তারা জানতে পারে যে সেখানে আটকা পড়া একজন স্প্যানিশ ভাষায় কথা বলে। তখন তাদের মধ্যে থেকে আর একজন অনুবাদক হিসেবে এগিয়ে আসে। জানা যায় ওই লোকটি একজন মেক্সিকান এবং সে অবৈধভাবে সেখানে বাস করছে। এই তথ্যটা অনেকে নেতিবাচকভাবে নিতে শুরু করে। ঠিক তখনই সেখানকার একজন পুলিশ অফিসার চমকে দেওয়ার মতন একটা তথ্য ফাঁস করে দেয়। সে রন নামের এক ব্যক্তিকে শনাক্ত করে জানায় যে রন আসলে একজন ভয়ানক গ্যাংস্টার। কিছুদিন আগে রনকে সে গ্রেফতার করেছিল কারণ সে তার গার্লফ্রেন্ডকে অমানসিকভাবে মারধর করত। এসব কথা শুনে সবাই যখন এই জঘন্য কারণ জানতে চায় তখন রন নিজের দোষ স্বীকার করা তো দূরে থাক, উল্টো সে পুলিশ অফিসারকে গালাগালিজ শুরু করে দেয়। এক পর্যায়ে চরম অহংকারের সাথে সে সবার সামনে প্রকাশ করে দেয় যে গার্লফ্রেন্ডকে মেরে সে একদম ঠিক কাজ করেছে। তার এই চরম সাইকোপ্যাথিক আচরণ দেখে আর কারো বুঝে উঠতে বাকি থাকে না যে সে কতটা ভয়ঙ্কর। ফলে পরের বিপ সাউন্ড বাজতেই সবাই মিলে ওই রনকে ভোট দিয়ে ডোমের মাধ্যমে মেরে ফেলে। এভাবে গেম যত আগাতে থাকে লাশের সংখ্যাও বাড়তে থাকে। তখন জয়া নামের একটা মেয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তাদের এখন র্যান্ডমলি ভোট না দিয়ে যাচাই করা উচিত কে ভালো আর কে খারাপ। কিন্তু মানুষের মনের ভিতরের ভালো খারাপ জাজ করবে কে? এই চরম কনফিউশনের মাঝে আবারও বিজয় ওঠে বিপ সাউন্ড, আর এবার নির্মমভাবে মারা যায় সেখানে থাকা একমাত্র মুসলিম মহিলাটি। শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে তারা একটা জলজান্ত মানুষকে টার্গেট করে ফেলে। পরিস্থিতি তখন এতটাই অমানবিক পর্যায়ে চলে যায় যে কেউ একজন সরাসরি কালো মানুষকে টার্গেট করার জন্য জঘন্য প্রস্তাব দিয়ে বসে। তবে অনেকেই এর বিরোধিতা করলেও তারা বর্ণবাদের পথটাই বেছে নেওয়ার চেষ্টা করে। এই অন্যায় দেখে স্প্যানিশ ট্রান্সলেটর রেগে গিয়ে তীব্র প্রতিবাদ করে ওঠে। সে স্মরণ করিয়ে দেয় যে এখন পর্যন্ত যতজন মারা গেছে তারা বেশিরভাগই ছিল কালো মানুষ। তার এই কথা শুনে ওই পুলিশ অফিসার তার আসল চেহারা বের করে আনে। সে চরম বর্ণবাদীর মতন আচরণ শুরু করে দেয়। সে কালো মানুষদের নিয়ে অত্যন্ত জঘন্য মন্তব্য করে দাবি করে যে ফর্সা মানুষরাই বেশি সুন্দর এবং তাদের বেঁচে থাকার অধিকারও বেশি। কিন্তু পুলিশ অফিসারের এই নিচু মানসিকতা আর চরম বর্ণবাদী রূপ দেখে বাকি সবার চোখ খুলে যায়। তারা পরিষ্কার বুঝতে পারে যে লোকটা আইনের রক্ষক সে কিনা এত জঘন্য মানসিকতা লালন করে, তাই তো তার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। ফলে পরের কাউন্টডাউনে তার কপালে উঁচুতে মরণ কামড়। অর্থাৎ বুঝতেই পারছো এই মানুষগুলো বেঁচে থাকার তাগিদে নিজের ভিতরের আসল জানোয়ারটাকেও বের করে আনছিল। এখন এই র্যান্ডম হত্যার প্রতিবাদ করে সেখানে সোলজার সবাইকে বোঝানোর চেষ্টা করে। সে সবাইকে বলে যে শুধু মুখের কথার উপরে ভিত্তি করে কারো জীবন কেড়ে নেওয়াটা ঠিক হচ্ছে না। কিন্তু বাকিরা পাল্টা যুক্তি দেখিয়ে জানায় যে বাঁচার জন্য তারা আর কিসের ভিত্তিতে ভোট দেবে। তখন এক মহিলা নিজের জীবন বাঁচাতে দারুণ একটা আইডিয়া বের করে। সে প্রস্তাব দেয় সবাই যদি নিজের লাইট নিজের দিকে পয়েন্ট করে রাখে তাহলে হয়তো কারোর গায়ে শক লাগবে না। সবাই এই প্ল্যানে রাজি হয়ে তাই করে, কিন্তু সিস্টেমকে বোকা বানানো অতটা সহজ ছিল না। কাউন্টডাউন শেষ হতেই দেখা যায় ডোম নিজের নিয়মেই আর একজন জ্যান্ত মানুষকে মেরে ফেলেছে। এরপর তারা আর একটা ট্রিক খাটানোর চেষ্টা করে। সবাই ঠিক করে যে প্রত্যেকে তার ঠিক পাশের জনকে ভোট দেবে যাতে সবার ভোট সমান থাকে এবং ড্র হয়ে যায়। কিন্তু তাদের এই প্ল্যানটাও পুরোপুরি ফেল করে এবং আরও একটা তরতাজা প্রাণ শেষ হয়ে যায়। এখন গেমের সিস্টেম আসলে একদম ক্লিয়ার, তাদেরকে ভোট দিতেই হবে এবং কাউকে না কাউকে মেজরিটি ভোট পেতেই হবে। তাই বাধ্য হয়ে তারা আবার সাধারণ নিয়মে ভোটিং শুরু করে। কিন্তু এবার এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। একজন সাধারণ লোক আর সেই প্রেগনেন্ট মহিলার মধ্যে ভোট ড্র হয়ে যায়, অর্থাৎ কোইন্সিডেন্টলি এই দুজনের ভোট কাউন্ট সমান হয়। এখন বাঁচার জন্য এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে।
অনাগত সন্তানের কথা ভেবে প্রেগনেন্ট মহিলার প্রতি সবারই সিম্প্যাথি কাজ করছিল, তাই শেষ পর্যন্ত সবাই ওই লোকটাকে ভোট দিয়ে মেরে ফেলে। এবার এই ঘটনা দেখে একজন লোক একটা নির্মম সত্য সবার সামনে তুলে ধরে। সে যুক্তি দেখায় যে এভাবেই যদি মানুষের ইমোশন কাজ করতে থাকে তাহলে শেষ পর্যন্ত শুধু ওই প্রেগনেন্ট মহিলা আর ছোট্ট বাচ্চাটাই সার্ভাইভ করবে। তাই নিজেদের বাঁচার সুযোগ বাড়াতে হলে সবার আগে ওই মহিলা আর বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। মানে কি আর বলবো, নিজের জীবন বাঁচাতে মানুষ কতটা নিচে নামতে পারে, কিন্তু সৌভাগ্যবশত বেশিরভাগ মানুষ এই অনাগত প্রাণের কথা ভেবে এই জঘন্য প্রস্তাবে রাজি হতে পারে না। পরের রাউন্ডে আবারও ভোট ড্র হয়ে যায় ওই ছোট্ট বাচ্চা আর এক বয়স্ক মহিলার মধ্যে। এই অবস্থায় কেউ বুঝতে পারছিল না যে কাকে মারা উচিত। তখন পরিস্থিতি সামাল দিতে একজন প্রস্তাব দেয় যে তাদের মধ্যে এমন কেউ আছে কিনা যে অন্যদের বাঁচাতে স্বেচ্ছায় নিজের জীবন বিসর্জন দিতে রাজি। আর এখানে সত্যি সত্যি একে একে 3 জন মানুষ স্বেচ্ছায় আত্মত্যাগ করতে এগিয়ে আসে, যার ফলে তাদের এবার ভোট দিয়ে মেরে ফেলা হয়। এরপর সবার নজর গিয়ে আটকে যায় ওই সোলজারের দিকে। সবাই মিলে তাকে মানসিক চাপ দিতে থাকে যেন সে সবার জন্য নিজের জীবনটা বিসর্জন দেয়, কারণ মানুষের জন্য জীবন দেওয়া তো একজন সোলজারের মূল ডিউটি। কিন্তু সোলজার তখন অত্যন্ত ইমোশনাল হয়ে এক নিদারুণ অপারগতার কথা জানায়। সে বলতে থাকে অন্য কোনো সময় হলে সে হাসি মুখে নিজের জীবন দিয়ে দিত, কিন্তু এখন সে পারবে না, কারণ বিয়ের দীর্ঘ 7 বছর পর তার স্ত্রীর কোল জুড়ে তার প্রথম সন্তান আসতে চলেছে। তাই মৃত্যুর আগে সে শুধু একবার তার অনাগত সন্তানের মুখটা দেখতে চায়। এরপর মারা গেলেও তার কোনো আফসোস থাকবে না। এখন সোলজারের এই গভীর ইমোশনাল কথা শুনে সেখানে থাকা সবার বিবেক আর আবেগ যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। তাদের চোখগুলো ভিজে ওঠে আর কেউই কোনো কথা বলতে পারে না। মোট কথা, এই মৃত্যুর মুখে দাঁড়িয়েও মানুষের ভিতরে মায়া যেন পুরোপুরি শেষ হয়ে যায়নি। গেমের এই নির্মমতায় হাঁপিয়ে উঠে একজন লোক হঠাৎ দাবি করে বসে যে এটা হয়তো কোনো গেম নয়, বরং তাদের পাপের শাস্তি স্বরূপ স্বয়ং সৃষ্টিকর্তায় তাদের এখানে বন্দী করে রেখেছে। কিন্তু তার এই কথায় চরম বিরক্ত প্রকাশ করে টম নামের এক ব্যক্তি। টম ছিল চরম নাস্তিক। সে অত্যন্ত তাচ্ছিল্যতার সাথে সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে। সে বলতে থাকে যে সৃষ্টিকর্তা বলতে কেউ থাকলে সে এত নিষ্ঠুর হতে পারত না। তার এমন অদ্ভুতপূর্ণ কথায় সেখানে থাকা আস্তিক মানুষগুলো প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায়। ফলে পরের রাউন্ডের কাউন্টডাউনে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। দেখা যায় ওই নাস্তিক টম এবং আরেক টমের মধ্যে ভোট ড্র হয়ে গেছে। এখন বাঁচার জন্য টম তখন চরম নোংরামির আশ্রয় নেয়। সে সবার সামনে মেয়েটার চরিত্র নিয়ে জঘন্য কথা বলতে শুরু করে। টম দাবি করে যে তাদের অফিসের বসের সাথে এই মেয়েটার অবৈধ সম্পর্ক আছে। সে নিজের চোখে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখেছে। এখন বাঁচার তাগিদে মেয়েটাকে পতিতার সাথে তুলনা করে টম সবাইকে উস্কে দেয় তাকে ভোট দেওয়ার জন্য। সবার সামনে এমন অপমানে মেয়েটা অঝরে কাঁদতে শুরু করে। কিন্তু টমের এই জঘন্য কৌশল দেখে বাকি সবাই পরিষ্কার বুঝে যায় যে সে আসলে কতটা নিচু প্রকৃতির মানুষ। ফলে এবার সবাই একজোট হয়ে টমকে ভোট দিয়ে তার কেচ্ছা খতম করে দেয়। এদিকে গেম আর থেমে নেই, কেননা প্রতি 2 মিনিট পর পরই একজনকে না একজনকে মরতেই হবে। এভাবেই ঘড়ির কাঁটা ঘুরতে আবারও কাউন্টডাউন শুরু হয়ে যায়। তখন জ্যাকব নামের একজন প্রস্তাব দেয় যে এবার তাদের এমন মানুষদের বেছে নেওয়া উচিত যাদের কোনো পিছুটান নেই। এই কথা শুনে একজন লোক তার পাশে একটা অল্প বয়সী দেখতে মহিলাকে টার্গেট করে বসে। সে ভেবেছিল ওই মহিলার হয়তো কোনো সন্তান নেই, কিন্তু মহিলাটা জানায় যে সে বিবাহিত এবং তার 3 বছরের একটা ছোট্ট বাচ্চাও আছে। ঠিক তখনই ওই লোকটা চমকে দেওয়ার মতন একটা সত্য ফাঁস করে দেয়। সে জানায় যে সে ওই মহিলাকে আগে থেকেই চেনে এবং সে আসলে একজন লেসবিয়ান। লোকটির দাবি ছিল বিবাহিত হয়েও সমকামী হওয়ার কারণে এই মহিলা সমাজে একটা কলঙ্ক। তার সন্তান তার কাছ থেকে নোংরামি ছাড়া কিছুই শিখবে না। কিন্তু লোকটার এমন চরম মানসিক বিকৃতি বাকিরা কিছুতেই মেনে নিতে পারে না। ফলে রেগে ফেটে পড়ে তারা সবাই উল্টো ওই লোকটাকে শেষ করে দেয়। এভাবেই মৃত্যুর এই ভয়ঙ্কর মিছিলে এর পরের রাউন্ডে যে দৃশ্যটা তৈরি হয় সেটা ছিল ভীষণ মর্মান্তিক। এবার ভোট ড্র হয়ে যায় এমন এক নারী ও পুরুষের মধ্যে যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসত। কোন এক অদ্ভুত উপায়ে তারা দুজনেই এই মৃত্যুকূপে এসে পড়েছিল। আর এখানে এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে তারা দুজনে একে অপরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। লোকটা সবাইকে বারবার অনুরোধ করতে থাকে তাকে মেরে ফেলে তার প্রিয়তমাকে বাঁচিয়ে দিতে। অন্যদিকে মেয়েটাও তার প্রিয়তমর জন্য প্রাণ ভিক্ষা চাইতে থাকে। তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে বাকি সবাই চরম কনফিউশনে পড়ে যায়। তারা ঠিক করতে পারছিল না যে এই দুজনের মধ্যে আসলে কাকে মারা উচিত। কল্পনা করো এই মুহূর্তে মানুষগুলো মাথায় কি চলছে।
এই সামান্য একটু দ্বিধা আর সিদ্ধান্তহীনতায় যখন কাউন্টডাউনের সময় পুরোপুরি শেষ হয়ে যায় তখন ডোম কাউকেই ক্ষমা করে না। চোখের পলকে প্রচণ্ড শকে ওই দুজন প্রেমিক প্রেমিকাকে একসাথেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। এই মর্মান্তিক ঘটনা থেকে ঘরের সবাই গেমের আরও একটা ভয়ঙ্কর নিয়মের ব্যাপারে জানতে পারে। তারা বুঝতে পারে যদি কখনো দুজনের মধ্যে ভোট ড্র হয়ে যায় এবং পরবর্তী কাউন্টডাউনে কেউ সেটাকে ট্রাইব্রেক না করে তবে সিস্টেম কাউকেই রেহাই দেবে না, অর্থাৎ দুজনকে মরতে হবে একসাথে। এই নিয়ম জানার পর ট্রাভিস নামের একজন পুরোপুরি ভেঙে যায়। সে সবার সামনে নিজের তীব্র হতাশা প্রকাশ করে বলতে থাকে যে এই ডেথ ট্র্যাপ থেকে কারো পক্ষে আর জ্যান্ত হয়ে ফেরা সম্ভব নয়। ঠিক তখনই এরিক নামের ছেলেটি লজিক খাটিয়ে এক মারাত্মক ভবিষ্যতের কথা সবাইকে মনে করিয়ে দেয়। তার যুক্তি ছিল সবার ইমোশন আর সহানুভূতির কারণে শেষ পর্যন্ত ওই প্রেগনেন্ট মহিলাটাই টিকে থাকবে। কিন্তু গেমের একদম শেষ মুহূর্তে যখন দুজন বাকি থাকবে তখন এক নরকীয় পরিস্থিতি তৈরি হবে, কারণ ঘরের ওই ছোট্ট বাচ্চা মেয়েটা আসলে কেউই নয়, বরং সে হলো ওই প্রেগনেন্ট মহিলার নিজের সন্তান। এরিক তাই সবাইকে সতর্ক করে দেয় যে শেষ মুহূর্তে যদি মা আর মেয়ের মধ্যে ভোট ড্র হয়ে যায় তবে সিস্টেমের নিয়ম অনুযায়ী দুজনকে একসাথে মরতে হবে। এই চরম সত্য জানার পর একজন বয়স্ক লোক অত্যন্ত স্বার্থপর একটা প্রস্তাব দিয়ে বসে। সে যুক্তি দেখায় যে শেষ পর্যন্ত মা মেয়ের এই মানসিক যন্ত্রণা এড়াতে এখন এই ছোট্ট মেয়েটাকে ভোট দিয়ে মেরে ফেলা উচিত। কিন্তু তার এই নিষ্ঠুর কথা শুনে বাকিরা প্রচণ্ড রেগে যায় এবং উল্টো ওই বৃদ্ধকে মারার দাবি তোলে। তখন নিজের জীবন বাঁচাতে ওই বৃদ্ধ লোকটা সমাজে তার নানা অবদানের কথা বলতে শুরু করে। এই বেঁচে থাকার লড়াইয়ে ঘরের মানুষগুলো তখন স্পষ্ট দুটো গ্রুপে ভাগ হয়ে যায়। একদল চাইছিল নিজেদের জীবন বাঁচাতে ওই নিষ্পাপ বাচ্চাদেরকে টার্গেট করতে, আর অন্য দল চাইছিল যে কোনো মূল্যে বাচ্চাটাকে রক্ষা করতে। এই তুমুল বাকবিতণ্ডার মধ্যেই আবারও বেজে ওঠে সে নার্ভাস করে দেওয়া বিপ সাউন্ড। কাউন্টডাউন শেষ হতেই দেখা যায় ভোট ড্র হয়েছে ওই বৃদ্ধ আর ছোট্ট মেয়েটার মধ্যে। কিন্তু ওই বৃদ্ধের অহংকার ঘরের কেউ মেনে নিতে পারেনি, তাই ট্রাইব্রেকারের সুযোগ আসতেই সবাই মিলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তবে গেমের এই নৃশংসতা সেখানে থেমে থাকে না। পরের রাউন্ডে ভোট ড্র হয়ে যায় নিষ্পাপ বাচ্চাটির সাথে সে মেক্সিকান লোকটির। একদল মানুষ যখন নিজেদের জীবন বাঁচাতে মেয়েটাকে মেরে ফেলার জন্য মরিয়া হয়ে ওঠে তখন ওই লোকটা চরম মানবিকতার পরিচয় দেয়। সে বুঝতে পারে যে এভাবে ভোট চলতে থাকলে শেষ পর্যন্ত ওই অবুঝ মেয়েটাকে মরতে হবে। তাই বাচ্চাটিকে বাঁচানোর জন্য সে এক অবিশ্বাস্য আর চরম আত্মত্যাগের সিদ্ধান্ত নেয়। ঘরের সবাইকে স্তব্ধ করে দিয়ে সে নিজ থেকে নিজের সেফ সার্কেলের বাইরে পা দিয়ে নিজের জীবন বিসর্জন করে। একটা ছোট্ট বাচ্চাকে বাঁচাতে একটা অচেনা মানুষ নিজের জীবনটা হাসি মুখে বিলিয়ে দিল। মোট কথাই স্বার্থপর পৃথিবীতে এমন নিঃস্বার্থ মানুষও এই রুমে আটকা পড়েছিল। যাই হোক, এখানে এসে এই খেলাটা এবার একটা চরম নোংরা রূপ নেয়। ওই মানুষগুলোর মধ্যে এখন দুটো স্পষ্ট দল তৈরি হয়ে গেছে। একদিকে ডেভিড, যে নিজের জীবন বাঁচাতে ওই গর্ভবতী মহিলা আর ছোট্ট মেয়েটাকে মেরে ফেলতে চায়। অন্যদিকে এরিক, যে কোনো মূল্যে মা মেয়েকে রক্ষা করতে মরিয়া। ডেভিডের দলের নোংরা চালে এরিকের দলের ভালো মানুষগুলো একের পর এক মারা যেতে থাকে। এই সুযোগে ওই সোলজার চরম স্বার্থপর হয়ে ওঠে। তখন ক্র্যাক নামের একজন নিজের কথিত স্ত্রীকে বাঁচাতে ডেভিডের দলে যোগ দেওয়ার ভান করে, কিন্তু ডেভিড সন্দেহ করে সরাসরি ওই মহিলার কাছে তার স্বামীর নাম জানতে চায়। আর তখনই ফাঁস হয়ে যায় যে ক্র্যাক ওই মহিলার নামই জানে না, অর্থাৎ সবার সহানুভূতি পেতে ক্র্যাক চরম মিথ্যা বলেছিল। এই সব দেখে সবাই মিলে ওই প্রতারক ক্র্যাককেই মৃত্যুর মুখে ঠেলে দেয়। এমন একের পর এক চরম কনফিউশন আর ট্রাইব্রেকারের সাথে বেশ কয়েকজন মানুষ মারা যেতে থাকে। এমনকি চোখের সামনে মানুষের নির্মম মৃত্যু দেখতে না পেরে একজন নিচ থেকে সার্কেলের বাইরে পা বাড়ায়, যার ফলে মৃত্যুপুরী এই ঘরে এখন মাত্র 6 জন মানুষ টিকে থাকে। তারা এবার ডেভিড আর এরিকের নেতৃত্বে 3 করে দু গ্রুপে ভাগ হয়ে যায়। এখন বাঁচতে হলে ডেভিডকে এখানে এরিকের সাথে এক চরম ঠান্ডা মাথায় চুক্তি করতে হবে। সে এরিককে প্রস্তাব দেয় এই রাউন্ডে সে নিজের দল থেকে একজনকে বলির পাঠা বানাবে, আর তার বিনিময়ে পরের রাউন্ডে এরিককেও একজনকে দিতে হবে। এরিক রাজি হলে তার মাথায় তখন একটা অন্য মাস্টার প্ল্যান ঘুরছিল। সে আগে থেকেই জানতো ডেভিডের দলের শান্ত স্বভাবের এই লোকটা কাউকে ভোট দেয় না। এই সুযোগ কাজে লাগিয়ে এরিক এমনভাবে ভোট গুছিয়ে দেয় যাতে বাচ্চা মেয়েটার বদলে ডেভিডের দলের ওই মহিলারাই মারা যায়। নিজের পাতা জালে নিজেই আটকে গিয়ে ডেভিড পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। এরপর এরিক দলের সবাই মিলে ডেভিডকে ভোট দিয়ে মেরে ফেলে, আর সেই শান্ত লোকটা ভোট না দেওয়ায় ডোম তাকেও শেষ করে দেয়।
এবার ওই অন্ধকার রুমে টিকে থাকে মাত্র 3 জন, এরিক, ওই গর্ভবতী মহিলা আর ছোট্ট মেয়েটি। এই নির্মম সত্য জানতে পেরে গর্ভবতী মহিলাটি কান্নায় ভেঙে পড়ে, কারণ তার পক্ষে নিজের নিষ্পাপ সন্তান কিংবা এরিকের মধ্যে কাউকে বেছে নেওয়া সম্ভব ছিল না। তখনই এরিক ওই ছোট্ট মেয়েটাকে বলে বিপ সাউন্ড শেষ হওয়ায় ঠিক আগ মুহূর্তে তারা দুজন একসাথে সার্কেল থেকে লাফিয়ে পড়বে। অবুঝ মেয়েটি এরিকের কথায় বিশ্বাস করে শেষ সময় ঠিক হওয়ার আগেই মুহূর্তে ফ্লোরে লাফিয়ে পড়ে, আর সাথে সাথে প্রচন্ড ইলেকট্রিক শকে মেয়েটার করুণ মৃত্যু হয়। কিন্তু ঠিক এই জায়গায় এসে মুভি তোমাকে সবচেয়ে বড় ধাক্কা দেবে। এরিক কিন্তু মেয়েটার সাথে নিজের লাভ দেয়নি, শুধু তাই নয়, সে নিজের লাইটটা দিয়ে সোজা গর্ভবতী মহিলাটাকে ভোট দিয়ে দেয়। চোখের সামনে সন্তানের মৃত্যু দেখা মহিলাটা কিছু বুঝে ওঠার আগে শকে মারা যায়। অর্থাৎ শুরু থেকে যাকে সবাই দেবদূত ভাবছিল, সেই এরিকই ছিল এই গেমের সবচেয়ে বড় সাইকোপ্যাথ। সে এক মিথ্যার জালে মেয়েটার সাথে সাথে ওই গর্ভবতী মাটাকেও হত্যা করে ফেলল। অর্থাৎ সে সবার ইমোশন নিয়ে খেলে এই মরণ খেলায় একমাত্র উইনার হয়ে যায়। কিন্তু এরিক যখন বিজয় আনন্দে হাসছিল, ঠিক তখনই ঘটে যায় আর এক ঘটনা। সে হঠাৎ দেখতে পায় রুমের কেউ না থাকার পরেও তার বিরুদ্ধে একটা ভোট রেজিস্টার হয়েছে। সে বুঝতে পারে ভোটটা আসলে এসেছে ওই গর্ভবতী মহিলার পেটে থাকা অনাগত সন্তানের কাছ থেকে, কারণ গেমের সিস্টেমের কাছে ওই ভ্রূণটাও ছিল একটা জীবিত প্রাণ। আর এবার নিজের জীবন বাঁচাতে এরিক সাথে সাথে ওই অনাগত সন্তানের বিরুদ্ধেও ভোট দিয়ে দেয়। আর এরপরে পুরো মুভমেন্ট লাইট অফ হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। পরের দৃশ্যে জ্ঞান ফিরলে দেখা যায় এরিক নিজেকে পৃথিবীর বাইরের কোন একটা খোলা প্রান্তরও আবিষ্কার করেছে। সে আকাশের পানে তাকিয়ে দেখে এক বিশাল স্পেসশিপ ধীরে ধীরে মেঘের আড়ালে মিলিয়ে যাচ্ছে। এই সব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে এরিক সামনে গিয়ে শহরের মূল রাস্তায় এসে দাঁড়ায়। কিন্তু সেখানে সে তার মতোই আরো শত শত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। আসলে এরা সবাই ছিল এরিকের মতোই আলাদা আলাদা সার্কেলের একমাত্র উইনার, যারা নিজেদের জীবনের জন্য বাকি 49 জনকে কোনো না কোনোভাবে খুন করে তবে এখানে এসেছে। আর ফাইনালি এই পুরো গেমের রহস্য কেউই ভেদ করতে পারে না। হয়তো এমন হতে পারে এটা কোনো এলিয়েন প্ল্যান ছিল। এলিয়েন হয়তো চাইছিল যে মানুষ কিভাবে তাদের বিবেক, বিচার ইত্যাদিকে কাজে লাগায়, কিভাবে তারা ভালো মন্দের ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতে পারে। হয়তো এমনও হতে পারে এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, কিন্তু মুভির শেষ পর্যন্ত আমরা সেই কারণের কোনো রহস্য ভেদ করতে পারি না। আর ঠিক এমনই একটা সিনের মধ্যে দিয়ে এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়।